টঙ্গীতে পুরো ইজতেমা ময়দান এখন ফাঁকা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ এবং র্যাব ইজতেমা ময়দানের চারপাশে অবস্থান নিয়েছেন। কোনো মুসল্লিকে ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিছু মুসল্লিদের লাঠি হাতে বিভিন্ন গেইটে পাহারা দিতে দেখা যাচ্ছে। পাহারা দেওয়া ব্যক্তিরা জানান, তারা মাওলানা জুবায়েরপন্থী মুসল্লি। ইজতেমা ময়দানে তাদের মালামাল রয়েছে, তাই কাকরাইল মসজিদে মুরব্বীদের সিদ্ধান্তেই ময়দানে বিভিন্ন গেটে অবস্থান নিয়েছেন তারা। বিশ্ব ইজতেমাকে ঘিরে সাতপন্থী এবং জুবায়েরপন্থী মুসল্লিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইজতেমা ময়দানের ৩ কিলোমিটার মধ্যে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। ১৯ ডিসেম্বর থেকে বিশ্ব ইজতেমা ময়দান এখন ঢাকা বিভাগীয় কমিশনের অধীনে রয়েছে। সুপ্রিম কোর্ট চত্বরে উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সুপ্রিম কোর্টের বিভিন্ন সংগঠনের নেতারা উপদেষ্টা হাসান আরিফের জানাজায় অংশ নেন। এরপর তার মরদেহ নেওয়া হয় সচিবালয়ে। সেখানে বেলা 12টায় তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল রোববার উপদেষ্টা হাসান আরিফের কানাডার প্রবাসী মেয়ে দেশে ফেরার পরে তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, এরকম একজন প্রাজ্ঞ আইনজীবী পেতে হয়তো আমাদের অনেক সময় লাগবে। দেশের জন্য, জাতির জন্য, বিচার বিভাগের জন্য তার যে ঐতিহাসিক অবদান তিনি রেখে গেলেন, জাতি শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। যে ভঙ্গিতে তিনি আদালতকে তার গভীর পাণ্ডিত্যের কথা জানাতে পারতেন, আইনের জটিল প্রশ্নের যে সমাধানগুলো তিনি দিতে পারতেন, যেটা আমরা দেখেছি, এটা সকল আইনজীবীর জন্য অনুসরণীয় ছিল। সাভার ও আশুলিয়ায় এক রাতে 3টি স্থানে যানবাহনের ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে 4 জন সহ আহত হয়েছে অন্তত 20 জন। ডাকাতি হওয়া যানবাহনের যাত্রীরা জানান, শুক্রবার রাত 8টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি এলাকায় ওয়েলকাম পরিবহনে একদল যাত্রীবেশী ডাকাত ধারালো অস্ত্র দিয়ে 4 বাস যাত্রীকে কুপিয়ে আহত করে। যাত্রীদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে ডাকাতরা নেমে যায়। এদিকে আশুলিয়ার পলমল গার্মেন্টসের পাশে একটি বিয়ে বাড়ির গাড়িতে ডাকাতি হয়েছে। বিয়ে বাড়ির লোকজন জানান, ময়মনসিংহ থেকে রাতে 2টার দিকে অতিথিদের নিয়ে একটি মিনিবাস আশুলিয়ার সদরপুর পৌঁছলে রাস্তার গাছ ফেলে অস্ত্রধারী ডাকাত দল বাসটি আটক করে। যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। অপরদিকে আশুলিয়া চলন্ত প্রাইভেট কারের গতিরোধ করে লক্ষাধিক টাকা সহ মোবাইল ফোন লুট করেছে ডাকাতরা। রাতে কাঠগোড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কে দুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়াও সাভারের চাপাইন এলাকায় রাতে জনসম্মুখে 4 জনকে ছুরিকাঘাতে আহত করেছে এক যুবক। এই ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নতুন ভবনের উদ্বোধন হয়েছে, বছর পেরিয়ে গেছে, তারপরও সরকারের হস্তান্তর প্রক্রিয়া জটিলতা তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন। রোগের চাপ বেড়ে যাওয়ায় পুরনো ভবনে জায়গা সংকুলান না হয়ে বারান্দায় থাকতে হচ্ছে রোগীদের। এদিকে নতুন ভবন সেবা উপযোগী নয় বলে অভিযোগ কর্তৃপক্ষের। আর গণপূর্ত বিভাগ বলছে, নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রুজিনার রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। 2013 সালে মেহেরপুর জেনারেল হাসপাতালকে 100 থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হয়। এরপর 2019 সালে 72 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 6তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি নতুন ভবন। পুরাতন ভবনের স্থানের তুলনায় রোগীর চাপ কয়েক গুণ বেশি থাকায় হাসপাতালের মেঝে কিংবা বারান্দায় থাকতে বাধ্য হচ্ছেন রোগীরা। এই হাসপাতালে যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির অনুপাতে প্রায় 4 গুণ রোগী। কাল সকালে আমরা রোগী ভর্তি করেছি, বেড পাইনি,
সানের উপর আছি। আমি কোনো সিট পাইনি, তাই আমি বাইরে আছি গেটের মুখে, তাতে দেখা যাচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে। রাখার কারণে এই যে সরকারি হাসপাতালের যে হচ্ছে রোগীর যে ট্রিটমেন্টগুলো পাওয়ার কথা, যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার কথা, এগুলো ঠিকঠাক মতো রোগী পাচ্ছে না। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম দশা ডাক্তার ও নার্সদের। কোনো রেস্ট্রিকশন নাই বা স্ক্যানও এরকম কোনো ইউনিট চালু নাই, যার কারণে আমার একদম নিওনেট প্লাস শিশু সব একসাথে থাকে, যেখানে এখানে নিওনেটরা বেশি হার্মফুল। আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে কিছু সুপারিশ করেছি যে এই বিষয়গুলো যুক্ত করে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে তারপরে কার্যক্রমটা শুরু করলে ভালো হতো। বেডিং, তারপর হচ্ছে বেড সাইড লকার না থাকে, তাহলে এই ভবন হস্তান্তর করে শুধু শুধু পড়ে থাকবে, পড়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং ফার্নিচারের টেন্ডার না হলে এই ভবন হস্তান্তর সম্ভব এই মুহূর্তে না। এদিকে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী কাজ করেছে তারা। আমাদের নকশা অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কাজ কমপ্লিট, এবং শিডিউলে বা টেন্ডারে যা ছিল আমরা সেই অনুপাতে কাজ শেষ করেছি। এখন যে উনি যে ত্রুটিগুলো বলছে সেগুলো যদি উনি আমাদের লিখিত দিলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করি, আমরা আলাদাভাবে ওটা ব্যবস্থা করি, আমরা সেই ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে সেই ব্যবস্থা করব। 2023 সালের 12 নভেম্বর হাসপাতালটির 6 তলা নতুন ভবনের উদ্বোধন করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খেজুরের রস ও গুড়ের জন্য বিখ্যাত ফরিদপুর, তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। দিনে দিনে খেজুরের গাছ কমে যাওয়া ও গাছেদের পেশা পরিবর্তনের কারণে হুমকির মুখে পড়েছিল গুড় তৈরির কাজ। পুরনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছেন কয়েকজন যুবক। তাদের উদ্যোগে গত 2 বছর ধরে বেড়েছে খেজুর গুড় তৈরির কাজ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভোরের আগেই হাঁড়ি নিয়ে খেজুর রস সংগ্রহের জন্য বের হন গাছেরা। সেই রস দিয়ে শুরু হয় গুড় তৈরির কাজ। রস আর গুড়ের টানে আসেন ক্রেতারা। রসের ভাটিকে ঘিরে উৎসবের আমেজ। অনেকেই আসেন ছেলে মেয়ে নিয়ে তাজা খেজুরের রস খেতে। কৈশোরের স্বর্ণালী স্মৃতি ফিরে আসে মনের আঙিনায়। একটা বাসায় থাকতাম, তখন ওই বাসাটায় খেজুর গাছ ছিল, তখন কেউ চুরি করে নামাইতো আর ওইটা খাইতাম। আজকে মনে হইতেছে ওই স্বাদটা আবার ফিরে পেলাম। খুবই ভালো লাগছে, সবাই একত্রে রস খাচ্ছি, মুড়ি দিয়ে রস খাওয়া। এসব গুড় বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে, আর প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 100 টাকায়। তবে চাহিদা অনুযায়ী গুড় সরবরাহ করতে পারেন না গাছিরা। বাজার থেকে আমরা যে গুড়টা কিনি, এই গুড়টা আসলে অতটা মানসম্মত হয় না। সেই গুড়ের মধ্যে নানান রকমের ভেজাল থাকে, কেমিক্যাল থাকে। নিজের চোখের সামনে গুড় জ্বালানো হচ্ছে এবং এই গুড়টা খাঁটি এবং অথেন্টিক, এর জন্য এই গুড়টা নিতে আসছে। নগরায়নের প্রভাবে আশঙ্কাজনক হারে কমে আসছে গাছের সংখ্যা। ঋতুভিত্তিক কাজ হয়, গাছিরা খুঁজে নিচ্ছেন অন্য পেশা। তবে কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে ফিরে আসতে শুরু করেছে জেলার খেজুরের গুড়ের ঐতিহ্য। ফিল করলাম যে আমার ফরিদপুরের যে খেজুরের গুড়ের ঐতিহ্য ছিল, সেই গুড় এখন উৎপাদন ব্যাহত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা আসলে হতে পারে না। খেজুরের রসের উৎপাদন বাড়াতে এগিয়ে এসেছে কৃষি বিভাগ। নানান উদ্যোগ নিচ্ছেন তারাও। গুড় উৎপাদন যে প্রক্রিয়ার সাথে এই বিষয়টিকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, যেন কৃষক এখান থেকে একটি ভালো মানের গুড় তারা নিজেরা উৎপাদন করতে পারে, এবং আমাদের যে গুড়ের যে একটি গুণগত মান, এই গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য কৃষক পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। জেলা কৃষি অফিসের হিসাব মতে ছোট বড় মিলিয়ে জেলায় 1.5 লাখ খেজুর গাছ রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।